রাজাপুখুরীর ছোট্ট একটি গ্রাম, চারদিকে সবুজ ধানের ক্ষেত, কাঁঠাল গাছের ছায়া আর ভোরবেলার কুয়াশা মেখে থাকা সরু মাটির রাস্তা। সেই গ্রামেই থাকত শিউলি নামে এক কিশোরী। তার চোখে ছিল বড় বড় স্বপ্ন, কিন্তু পায়ে ছিল গ্রামের মাটির গন্ধ। শিউলির বাবা আব্দুল করিম একজন কৃষক। ভোর হতেই তিনি লাঙ্গল কাঁধে মাঠে চলে যেতেন। মা কোকিয়া বেগম সংসারের সব কাজ সামলাতেন। শিউলি প্রতিদিন স্কুলে যাওয়ার আগে মাকে কাজে সাহায্য করত, মুরগিকে খাবার দেওয়া, কলসি ভরে পুকুর থেকে পানি আনা, আর ছোট ভাই রাকিবকে পড়াতে বসানো। গ্রামের সকাল ছিল অন্যরকম সুন্দর। মসজিদের আজান ভেসে আসত, দূরে গরুর ঘণ্টা বাজত, আর নারকেল পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো পড়ত কাঁচা উঠোনে। শিউলি এসব ভালোবাসত। সে ভাবত, একদিন বড় হয়ে সে এই গ্রামের জন্য কিছু করবে। স্কুলটা ছিল গ্রামের এক প্রান্তে, টিনের ছাউনি, মাটির দেয়াল, আর সামনের মাঠে একটি বিশাল বটগাছ। সেই বটগাছের নিচেই তারা টিফিন খেত। শিউলি পড়াশোনায় খুব ভালো ছিল। শিক্ষক রফিক স্যার তাকে বলতেন, তুমি যদি চাও, অনেক দূর যেতে পারবে। কিন্তু শিউলির পরিবার ছিল গরিব। বর্ষাকালে যখন বৃষ্টি বেশি হতো, তখন ফসল নষ্ট হয়ে যেত। এক বছর এমনই হল, টানা বৃষ্টিতে ধানের ক্ষেত ডুবে গেল। বাবা খুব চিন্তায় পড়ে গেলেন। ঘরে খাবার কমে আসতে লাগল। একদিন রাতে শিউলি শুনল, বাবা মাকে বলছেন, এই অবস্থায় মেয়ের পড়াশোনা চালানো কঠিন হবে। কথাটা শুনে শিউলির চোখে জল এসে গেল। সে জানত, পড়াশোনা ছাড়া তার স্বপ্ন পূরণ হবে না। পরদিন স্কুলে গিয়ে সে চুপচাপ বসেছিল। রফিক স্যার বুঝতে পারলেন কিছু একটা হয়েছে। তিনি শিউলিকে আলাদা করে ডেকে জিজ্ঞেস করলেন। সব শুনে স্যার বললেন, তুমি ভয় পেও না, আমি প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলবো। কয়েকদিন পর স্কুল থেকে খবর এল, শিউলি বৃত্তি পেয়েছে। তার পড়াশোনার খরচ স্কুল থেকেই বহন করা হবে। খবরটা শুনে শিউলির বাবা মায়ের মুখে হাসি ফুটল। বাবা বললেন, মা, তুমি আমাদের মুখ উজ্জ্বল করবে। এরপর শিউলি আরও মন দিয়ে পড়তে লাগল। বিকেলে মাঠে কাজ শেষ করে সে বাবার পাশে বসে পড়ত। বাবা বলতেন, তোর পড়ার শব্দ শুনলে আমার সব কষ্ট দূর হয়ে যায়। গ্রামে অনেকেই বলত, মেয়েদের এত পড়াশোনার দরকার কি? কিন্তু শিউলি এসব কথায় কান দিত না। সে জানত, শিক্ষা মানুষকে বদলে দেয়। একদিন গ্রামে একটি সভা হল। গ্রামের উন্নয়ন নিয়ে আলোচনা হবে। শিউলি সাহস করে সেখানে দাঁড়াল। সে বলল, আমাদের গ্রামে একটি ভালো লাইব্রেরি দরকার। ছেলে মেয়েরা বই পড়লে তারা নতুন কিছু শিখতে পারবে। প্রথমে সবাই অবাক হয়ে গেল। এত ছোট মেয়ে এমন কথা বলছে। কিন্তু রফিক স্যার তার পাশে দাঁড়ালেন। তিনি বললেন, শিউলির কথা ঠিক। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা জরুরি। ধীরে ধীরে গ্রামের মানুষ রাজি হল। পুরনো একটি ঘর মেরামত করে সেখানে ছোট্ট একটি লাইব্রেরি তৈরি হল। শিউলি নিজে বই গুছিয়ে রাখত। সন্ধ্যায় অনেক ছেলে মেয়ে সেখানে পড়তে আসত। বছর ঘুরতে লাগল। শিউলি মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করল। পুরো গ্রামে আনন্দের জোয়ার বয়ে গেল। সবাই বলল, এই মেয়েটা একদিন বড় মানুষ হবে। কিন্তু শিউলি শুধু নিজের কথা ভাবত না। সে ভাবত, গ্রামের সব শিশু যেন পড়াশোনা করতে পারে। তাই কলেজে ভর্তি হওয়ার পরও ছুটিতে বাড়ি এলে সে ছোটদের পড়াত। একদিন শহর থেকে একটি সংস্থা এল গ্রাম পরিদর্শনে। তারা দেখল, একটি ছোট গ্রামে এত সুন্দর উদ্যোগ। তারা লাইব্রেরির জন্য আরও বই আর কিছু আসবাবপত্র দিল। শিউলি বুঝতে পারল, ছোট্ট একটি স্বপ্নও বড় পরিবর্তন আনতে পারে। বছর কয়েক পর শিউলি পড়াশোনা শেষ করে শিক্ষক হয়ে ফিরে এল নিজের গ্রামে। এখন সে সেই স্কুলেই পড়ায়, যেখানে একদিন সে ছাত্রী ছিল। বটগাছটা এখনও আছে, মাঠটাও আছে, শুধু বদলে গেছে অনেক কিছু। গ্রামের মেয়েরা এখন আর পড়াশোনা ছাড়তে চায় না। তারা শিউলিকে দেখে সাহস পায়। শিউলি মাঝে মাঝে বাবার সঙ্গে মাঠে যায়। সবুজ ধানের ক্ষেতের দিকে তাকিয়ে সে ভাবে, এই মাটিই তাকে শক্তি দিয়েছে। রাজাপুখুরীর সেই ছোট্ট গ্রাম আজ একটু বেশি আলোকিত। কারণ সেখানে একটি মেয়ে তার স্বপ্নকে ভয় পায়নি। সবুজ মাঠের মাঝে দাঁড়িয়ে শিউলি মনে মনে বলে, গ্রাম মানেই শুধু কাঁচা রাস্তা নয়, গ্রাম মানেই সম্ভাবনা। আর সূর্য যখন অস্ত যায়, আকাশ লাল হয়ে ওঠে, তখন মনে হয়, এই গ্রামের প্রতিটি ঘরে, প্রতিটি শিশুর চোখে, নতুন দিনের আলো। রাজাপুখুরীর পাশ দিয়ে বয়ে গেছে একটি ছোট নদী। বর্ষায় সে নদী ফুলে ওঠে, শীতে শুকিয়ে সরু হয়ে যায়। নদীর ধারের গ্রামটিতে থাকত রাহিম নামে এক কিশোর। তার স্বপ্ন ছিল একদিন বড়
হয়ে সে গ্রামের জন্য একটি মজবুত সেতু তৈরি করবে। রাহিমের বাবা ছিলেন জেলে, ভোরবেলা জাল নিয়ে নদীতে যেতেন। মা গৃহস্থালীর কাজের পাশাপাশি অন্যের বাড়িতে সেলাই করতেন। সংসার ছিল কষ্টের, কিন্তু ভালোবাসায় ভরা। প্রতিদিন স্কুলে যেতে হলে রাহিমকে নৌকা পার হতে হতো। বর্ষাকালে নদী যখন খুব উত্তাল হয়ে উঠত, তখন অনেকেই স্কুলে যেতে পারত না। একবার এমনই একদিন, প্রবল বৃষ্টিতে নৌকা উল্টে যাওয়ার উপক্রম হল। সবাই ভয়ে কাঁপছিল। সেদিন থেকেই রাহিমের মনে সেতু বানানোর স্বপ্ন জেগে উঠল। গ্রামের স্কুলটি ছিল খুব সাধারণ। টিনের চাল, বাঁশের বেড়া, আর সামনে ছোট্ট একটি মাঠ। শিক্ষক সুমন স্যার ছাত্রদের শুধু বইয়ের পড়াই শেখাতেন না, জীবনের শিক্ষা দিতেন। তিনি বলতেন, যে নিজের গ্রামের কথা ভাবে, সেই সত্যিকারের মানুষ। রাহিম পড়াশোনায় মাঝারি মানের ছিল, কিন্তু তার ইচ্ছাশক্তি ছিল প্রবল। সে নদীর ধারে বসে কাগজে আঁকত, কিভাবে একটি সেতু বানানো যায়। বন্ধুরা হাসত, তুই কি ইঞ্জিনিয়ার হবি নাকি? রাহিম মুচকি হেসে বলত, হয়তো একদিন। এক বছর গ্রামে বড় বন্যা এল। ঘরবাড়ি ডুবে গেল, ফসল নষ্ট হল। নদী যেন রাগে ফুঁসছিল। অনেক পরিবার আশ্রয় নিল স্কুল ভবনে। রাহিম তার বাবার সঙ্গে মিলে মানুষদের সাহায্য করল। খাবার পৌঁছে দিল, ছোটদের সাহস দিল। বন্যার পর গ্রাম আরও ভেঙে পড়ল। তখন গ্রামে একটি সভা ডাকা হল। সবাই আলোচনা করছিল, কিভাবে ভবিষ্যতে এমন ক্ষতি কমানো যায়। রাহিম সাহস করে দাঁড়িয়ে বলল, আমাদের একটা শক্ত সেতু আর উঁচু বাঁধ দরকার। অনেকে অবাক হয়ে তাকাল। ছোট ছেলের এমন কথা, কিন্তু সুমন স্যার তার পাশে দাঁড়ালেন। তিনি বললেন, রাহিম ঠিক বলছে। আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। এরপর রাহিম আরও মন দিয়ে পড়তে শুরু করল। সে জানত, স্বপ্ন পূরণ করতে হলে তাকে পড়াশোনা করতেই হবে। সন্ধ্যায় কেরোসিনের আলোয় বসে সে অঙ্ক কষত, বিজ্ঞান পড়ত। মাধ্যমিক পরীক্ষায় সে ভালো ফল করল। শহরের কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেল। কিন্তু টাকার সমস্যা ছিল। তখন পুরো গ্রাম এগিয়ে এল। কেউ কিছু টাকা দিল, কেউ বই দিল। সবাই বলল, রাহিম একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে। শহরে গিয়ে প্রথমে সে কষ্ট পেয়েছিল। বড় বড় বিল্ডিং, ব্যস্ত রাস্তা, সবকিছু নতুন। কিন্তু সে ভুলল না তার গ্রামের নদীর কথা। পড়াশোনার ফাঁকে সে লাইব্রেরি বসে সেতু নির্মাণ নিয়ে বই পড়ত। বছর কয়েক পর রাহিম ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে ফিরে এল নিজের গ্রামে। এবার সে আর শুধু স্বপ্ন দেখছে না, বাস্তবে কাজ শুরু করেছে। সরকারি দপ্তরে আবেদন করল, নকশা তৈরি করল। অনেক বাধা এল, কাগজপত্র, অনুমতি, অর্থের সমস্যা। কিন্তু রাহিম হাল ছাড়ল না। সে জানত, এই সেতু শুধু ইট পাথরের নয়, এটি গ্রামের ভবিষ্যতের পথ। অবশেষে কাজ শুরু হল। গ্রামের মানুষ আনন্দে ভরে উঠল। বাচ্চারা প্রতিদিন কাজ দেখতে যেত। রাহিম দাঁড়িয়ে দেখত, তার আঁকা নকশা বাস্তবে রূপ নিচ্ছে। কয়েক মাস পর সেতুটি তৈরি হল। উদ্বোধনের দিন পুরো গ্রাম জড়ো হল। বৃদ্ধ থেকে শিশু, সবাই আনন্দে হাততালি দিল। সুমন স্যার চোখ মুছতে মুছতে বললেন, আজ আমাদের গ্রামের সত্যিকারের নতুন সকাল। এখন বর্ষায় নদী ফুলে উঠলেও মানুষ আর ভয় পায় না। ছাত্রছাত্রীরা নিরাপদে স্কুলে যায়। বাজারে যাতায়াত সহজ হয়েছে। রাহিম সেতুর ওপর দাঁড়িয়ে নদীর দিকে তাকায়। তার মনে হয়, এই সেতু শুধু দুই তীরকে নয়, অতি তার ভবিষ্যৎকেও যুক্ত করেছে। গ্রামের আকাশে সন্ধ্যার পাখিরা উড়ে যায়। নদীর জলে সূর্যের শেষ আলো ঝিকমিক করে। আর রাজাপুখুরীর মানুষ জানে, স্বপ্ন যদি গ্রামের মাটিতে জন্ম নেয়, তবে একদিন তা বাস্তবের সেতু হয়ে দাঁড়ায়। এই গ্রাম, এই নদী, এই মানুষ, সব মিলিয়ে তৈরি হয়েছে এক নতুন গল্প। যেখানে কষ্ট আছে, কিন্তু তার চেয়েও বড় আছে আশা। রাজাপুখুরীর একপাশে বিস্তীর্ণ কাশবন। শরৎ এলেই সেখানে সাদা কাশফুল দুলে ওঠে। সেই গ্রামেরই মেয়ে লাবণী। তার ছোট্ট ঘর, সামনে তুলসী গাছ, আর উঠোন জুড়ে শিউলি ফুলের গন্ধ। লাবণীর বাবা হারুন মিয়া একজন মাটির কারিগর। তিনি হাড়ি, কলসি, মাটির প্রদীপ বানিয়ে হাটে বিক্রি করতেন। মা সালমা বেগম গরু দোহাতেন আর বাড়ির কাজ সামলাতেন। সংসার সচ্ছল না হলেও শান্ত ছিল। লাবণী ছোটবেলা থেকেই আঁকতে ভালোবাসত। খাতার পাতায় সে গ্রামের ছবি আঁকত, ধানক্ষেত, নদী, গরুর গাড়ি, হাটের ভিড়। তার স্বপ্ন ছিল একদিন বড় শিল্পী হবে, গ্রামের সৌন্দর্য সবার সামনে তুলে ধরবে। কিন্তু গ্রামে অনেকেই বলত, এতে কি হবে? মেয়েরা এসব করে কি পায়?
কথাগুলো লাবণীর কানে লাগত, তবু সে থামত না। একদিন স্কুলে ছবি আঁকার প্রতিযোগিতা হল। বিষয় ছিল আমার গ্রাম। লাবণী কাশবনের মাঝে খেলতে থাকা শিশুদের ছবি আঁকল। আকাশে ভেসে থাকা সাদা মেঘ, দূরে নীল পাহাড়ের রেখা, আর নদীর ওপর ছোট নৌকা। তার ছবিটি প্রথম পুরস্কার পেল। শিক্ষিকা নাসিমা ম্যাডাম তাকে বললেন, তোমার হাতে জাদু আছে, তুমি চেষ্টা চালিয়ে যাও। এই কথাগুলো লাবণীর মনে সাহস জোগাল। কিন্তু হঠাৎ করেই বিপদ এল। বাবার হাত ভেঙে গেল কাজ করতে গিয়ে। মাটির কাজ বন্ধ হয়ে গেল। সংসারে টান পড়ল। লাবণী বুঝল, এখন শুধু স্বপ্ন দেখলে হবে না, পাশে দাঁড়াতে হবে। সে মায়ের সঙ্গে গরুর দুধ বিক্রি করতে শুরু করল। পাশাপাশি ছোট ছোট মাটির প্রদীপে নকশা এঁকে হাটে বিক্রি করত। মানুষ তার আঁকা প্রদীপ দেখে অবাক হতো। ধীরে ধীরে সেগুলোর চাহিদা বাড়তে লাগল। একদিন পাশের শহর থেকে এক শিক্ষক হাটে এলেন। তিনি লাবণীর আঁকা জিনিস দেখে মুগ্ধ হলেন। তিনি বললেন, তুমি কি আর্ট কলেজে পড়তে চাও? লাবণীর চোখ জ্বলে উঠল। কিন্তু টাকার সমস্যা ছিল বড় বাধা। তখন নাসিমা ম্যাডাম এগিয়ে এলেন। তিনি স্কুলে একটি ছোট প্রদর্শনীর আয়োজন করলেন। গ্রামের মানুষ এসে লাবণীর ছবি কিনল। সবাই বলল, আমাদের মেয়েটা অনেক দূর যাবে। অবশেষে লাবণী শহরে আর্ট কলেজে ভর্তি হল। প্রথম দিকে নতুন পরিবেশে সে একটু ভয় পেয়েছিল। কিন্তু যখনই মন খারাপ হতো, সে কাশফুলের কথা ভাবত, ঝড় এলেও তারা মাথা নোয়ায়, ভেঙে পড়ে না। পড়াশোনার ফাঁকে সে গ্রামে ফিরত। ছোটদের আঁকা শেখাত। বলতো, গ্রামকে ভালোবাসো, তাহলেই তোমার শিল্প সত্যি হবে। বছর কয়েক পর লাবণীর ছবি একটি বড় প্রদর্শনীতে স্থান পেল। ছবির নাম ছিল রাজাপুখুরীর শরৎ। সেখানে কাশবন, নদী, মাটির বাড়ি, সব জীবন্ত হয়ে উঠেছিল। মানুষ ছবিটি দেখে বলল, এ যেন গ্রামের গন্ধ পাচ্ছি। লাবণী বুঝল, তার গ্রামই তার শক্তি। সে শহরে থাকলেও গ্রামের কথা ভুলল না। নিজের আয়ের একটি অংশ দিয়ে সে গ্রামের স্কুলে একটি আঁকার কক্ষ তৈরি করল। রং, তুলি, ক্যানভাস, সবকিছু দিল। এখন রাজাপুখুরীর অনেক ছেলে মেয়ে ছবি আঁকে। কেউ মাঠের দৃশ্য আঁকে, কেউ পুকুরের ধারে বসা বকপাখি। গ্রাম যেন রঙে রঙে ভরে উঠেছে। শরতের এক বিকেলে লাবণী কাশবনের মাঝে দাঁড়িয়েছিল। সাদা ফুলগুলো হাওয়ায় দুলছে। সে মনে মনে বলল, স্বপ্ন যদি মাটির গন্ধে ভেজা হয়, তবে তা কখনো হারায় না। সূর্য ধীরে ধীরে ডুবতে লাগল। আকাশে লাল আভা ছড়িয়ে পড়ল। রাজাপুখুরীর মানুষ জানে, এই মেয়েটি শুধু নিজের নয়, পুরো গ্রামের স্বপ্নকে রং দিয়েছে। কাশফুলের মতো সাদা, পবিত্র সেই স্বপ্ন আজও দুলে ওঠে গ্রামের হাওয়ায়। রাজাপুখুরীর মাঝখানে একটি বড় পুকুর। চারপাশে নারকেল গাছ, কদমগাছ আর শীতকালে ঝরে পড়া শুকনো পাতা। সন্ধ্যা হলে পুকুরের জলে আকাশের তারা ফুটে উঠত। সেই পুকুর পাড়েই থাকত সোহেল নামের এক কিশোর। সোহেলের বাবা আজিজুল হক ছিলেন একজন দিনমজুর। যে কাজ পেতেন, তাই করতেন। মা রহিমা খাতুন বাড়িতে মুড়ি ভেজে বাজারে বিক্রি করতেন। সংসার ছিল কষ্টের, কিন্তু সোহেলের মুখে সবসময় হাসি লেগে থাকত। সোহেল ছোটবেলা থেকেই পুকুর পাড়ে বসে পড়তে ভালোবাসত। তার স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার। সে ভাবত, গ্রামের অনেক ছেলে মেয়ে আছে যারা টাকার অভাবে পড়তে পারে না। একদিন সে তাদের পড়াবে। গ্রামের স্কুলটি খুব সাধারণ হলেও সেখানে এক অসাধারণ মানুষ ছিলেন, হাসান স্যার। তিনি বলতেন, শিক্ষাই একমাত্র আলো, যা অন্ধকার ভেদ করে। সোহেল এই কথাটা মনে গেঁথে নিয়েছিল। এক বছর খরায় গ্রামের ফসল নষ্ট হয়ে গেল। কাজের অভাবে সোহেলের বাবাকে শহরে চলে যেতে হল। সংসারের দায়িত্ব যেন হঠাৎ করেই বেড়ে গেল। সোহেল স্কুল শেষে বাজারে মাকে সাহায্য করত। রাতে ক্লান্ত শরীর নিয়ে পড়তে বসত। অনেক সময় তার মনে হতো, হয়তো পড়াশোনা আর চালিয়ে যাওয়া সম্ভব হবে না। কিন্তু পুকুরের জলে নিজের মুখের প্রতিবিম্ব দেখে সে বলত, আমি হারব না। একদিন হাসান স্যার তাকে ডেকে বললেন, তোমার চোখে আমি আগুন দেখি। তুমি যদি চাও, তুমি পারবে। স্যার তাকে কিছু অতিরিক্ত বই দিলেন আর বিনা খরচে কোচিংয়ের ব্যবস্থা করলেন। সোহেল আরও মন দিয়ে পড়তে লাগল। ভোরে উঠে পড়া, দুপুরে কাজ, রাতে আবার পড়া, এই ছিল তার রুটিন। পুকুরপাড়ের বাতাস যেন তাকে শক্তি দিত। মাধ্যমিক পরীক্ষার ফল বেরোল। সোহেল পুরো থানায় প্রথম হল। রাজাপুখুরী আনন্দে ভরে উঠল। মানুষ মিষ্টি বিলাল। মা চোখের জল মুছতে মুছতে বললেন, আমার ছেলে একদিন বড় মানুষ হবে। কিন্তু সোহেল বলল, আমি বড় মানুষ না,
ভালো মানুষ হতে চাই। উচ্চশিক্ষার জন্য তাকে শহরে যেতে হলো। সেখানে গিয়ে সে বুঝল জীবন আরও কঠিন। কিন্তু গ্রামের কথা মনে পড়লেই তার মন শক্ত হয়ে যেত। সে জানত তার সাফল্য শুধু তার নিজের নয়, পুরো গ্রামের। পড়াশোনা শেষ করে সোহেল শিক্ষকতার চাকরি পেল। অনেকেই বলল শহরে থেকে যাও, কিন্তু সে ফিরল রাজাপুখুরিতে। পুকুরপাড়ের সেই পুরনো স্কুলেই সে যোগ দিল। প্রথম দিন ক্লাসে দাঁড়িয়ে সে বলল, আমি এই স্কুলেরই ছাত্র ছিলাম। তোমরাও একদিন অনেক দূর যাবে। সেই সন্ধ্যায় পুকুরপাড়ে বিনামূল্যে পড়ার ব্যবস্থা করল। যার বই নেই সে বই পাবে, যার খাতা নেই সে খাতা পাবে। ধীরে ধীরে গ্রামের শিক্ষার চিত্র বদলে যেতে লাগল। এখন সন্ধ্যা হলে পুকুরপাড়ে ছোট ছোট বাতি জ্বলে ওঠে। সেখানে বসে ছেলেমেয়েরা পড়ে। হাসান স্যার গর্ব করে বলেন, আমার ছাত্র আজ আলো জ্বালিয়েছে। সোহেল মাঝে মাঝে আকাশের দিকে তাকায়। তার মনে হয় প্রতিটি তারাই যেন তার গ্রামের শিশুদের স্বপ্ন। রাজাপুখুরির পুকুর আজও আগের মতোই শান্ত, কিন্তু তার পারে জ্বলছে নতুন আলোর শিখা, এক কিশোরের অদম্য ইচ্ছাশক্তির আলো। গ্রামের মানুষ জানে মাটির ঘরে জন্মালেও স্বপ্ন আকাশ ছুঁতে পারে, আর সেই স্বপ্নই একদিন পুরো গ্রামকে আলোকিত করে তোলে। রাজাপুখুরির পশ্চিম পাশে ছিল বিশাল এক আমবাগান। গ্রীষ্ম এলেই কাঁচা আমের টক গন্ধে চারদিক ভরে উঠত। সেই আমবাগানের পাশেই থাকত মেহের নামে এক কিশোরী। মেহেরের বাবা লতিফ মিয়া ছিলেন ভ্যানচালক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করতেন। মা হালিমা বেগম সেলাইয়ের কাজ করতেন। সংসার খুব বড় নয়, কিন্তু স্বপ্ন ছিল বড়। মেহের গাছপালা খুব ভালোবাসত। ছোটবেলা থেকেই সে আমবাগানে গিয়ে গাছের সঙ্গে কথা বলত। সে ভাবত গাছও মানুষকে বোঝে। তার স্বপ্ন ছিল একদিন কৃষিবিদ হবে, যাতে গ্রামের চাষিরা ভালো ফলন পায়। এক বছর গ্রামের আমগাছে রোগ ধরল। অনেক গাছের পাতা ঝরে গেল, ফল ছোট হয়ে গেল। চাষিরা দুশ্চিন্তায় পড়ে গেল। লতিফ মিয়াও বললেন, এভাবে চললে তো আমাদের আয় কমে যাবে। মেহের স্কুলের লাইব্রেরি গিয়ে গাছের রোগ নিয়ে বই পড়তে শুরু করল। বিজ্ঞান শিক্ষক সেলিম স্যার তাকে সাহায্য করলেন। তিনি বললেন, জ্ঞান থাকলে সমস্যার সমাধান হয়। মেহের ছোট ছোট পরীক্ষা করতে লাগল। কোথাও জৈব সার ব্যবহার করল, কোথাও নিয়মিত ছাঁটাই করার পরামর্শ দিল। প্রথমে কেউ তার কথা খুব গুরুত্ব দেয়নি, কিন্তু কয়েকজন চাষি তার পরামর্শ মেনে চলল। কয়েক মাস পর দেখা গেল, যেসব গাছে মেহেরের পদ্ধতি ব্যবহার করা হয়েছে সেগুলোতে ফলন বেশি হয়েছে। খবরটা দ্রুত ছড়িয়ে পড়ল। মানুষ অবাক হয়ে বলল, এত ছোট মেয়ের এত জ্ঞান। মেহের বুঝল সে সঠিক পথে আছে। সে আরও মন দিয়ে পড়তে লাগল। রাতে পড়ার সময় জানালা দিয়ে আমবাগানের দিকে তাকিয়ে সে স্বপ্ন দেখত, একদিন সে বড় হয়ে পুরো গ্রামের কৃষির চিত্র বদলে দেবে। মাধ্যমিকের পর সে কৃষি নিয়ে পড়ার সিদ্ধান্ত নিল। টাকার অভাব ছিল, কিন্তু গ্রামের মানুষ তাকে সাহায্য করল। সবাই জানত এই মেয়েটি একদিন তাদের উপকার করবে। পড়াশোনা শেষ করে মেহের ফিরে এল রাজাপুখুরিতে। এবার সে শুধু স্বপ্ন নিয়ে নয়, জ্ঞান আর পরিকল্পনা নিয়ে এসেছে। সে গ্রামের চাষিদের নিয়ে বৈঠক করল। বলল, আমরা যদি আধুনিক পদ্ধতি আর জৈব চাষ একসঙ্গে করি, তাহলে ফলন বাড়বে। ধীরে ধীরে পরিবর্তন শুরু হল। আমবাগানে নতুন চারা রোপণ হল, গাছের যত্ন নেওয়া হল নিয়ম মেনে। ফলন বাড়ল, আয়ও বাড়ল। চাষিরা খুশি। একদিন গ্রীষ্মের বিকেলে মেহের আমবাগানের মাঝে দাঁড়িয়েছিল। চারদিকে ঝুলছে পাকা আম, বাতাসে মিষ্টি সুবাস। তার বাবা পাশে দাঁড়িয়ে বললেন, তুই আমাদের গর্ব। মেহের হেসে বলল, এই মাটিই আমাকে শিখিয়েছে। এখন রাজাপুখুরির আম শহরের বাজারেও যায়। মানুষ বলে, এই গ্রামের আমের স্বাদ আলাদা। কিন্তু গ্রামের মানুষ জানে, এই স্বাদের পেছনে আছে এক মেয়ের পরিশ্রম আর ভালোবাসা। সূর্য ডুবতে থাকে, আমপাতার ফাঁক দিয়ে আলো পড়ে। আমবাগান যেন সোনালি হয়ে ওঠে। মেহের মনে মনে ভাবে, স্বপ্ন যদি মাটির সঙ্গে জড়িয়ে থাকে, তবে তা একদিন ফলের মতোই পেকে ওঠে। রাজাপুখুরির আমবাগান আজ শুধু ফল দেয় না, দেয় আশা। আর সেই আশার সুবাস ছড়িয়ে পড়ে পুরো গ্রামে। রাজাপুখুরির পূর্বদিকে ছিল দীর্ঘ এক কাঁচা রাস্তা। বর্ষায় সেটি কাদায় ভরে যেত, শীতে ধুলো উড়ত। সেই রাস্তার ধারে ছোট্ট একটি বাড়িতে থাকত আরিফ নামে এক কিশোর। আরিফের বাবা মজনু মিয়া ছিলেন রিকশাচালক। মা নূরজাহান বেগম বাড়িতে পিঠা বানিয়ে বিক্রি করতেন। সংসারে টানাপোড়েন থাকলেও ভালোবাসার অভাব ছিল না। আরিফ ছোটবেলা থেকেই খেলাধুলা ভালোবাসত।
বিশেষ করে দৌড়াতে। স্কুলের মাঠে যখন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হতো, সে সবার আগে নাম লেখাত। তার স্বপ্ন ছিল একদিন বড় অ্যাথলেট হবে। কিন্তু গ্রামের ছেলেরা তাকে নিয়ে মজা করত। তারা বলতো, এই কাদামাটির রাস্তা থেকে কেউ কি কখনো বড় খেলোয়াড় হয়েছে? আরিফ চুপ করে থাকত, কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করত, সে প্রমাণ করবে। প্রতিদিন ভোরে সে কাঁচা রাস্তা ধরে দৌড়াত। কখনো পায়ে কাদা লেগে যেত, কখনো পড়ে গিয়ে হাঁটু ছড়িয়ে যেত। তবু সে থামত না। মা তার ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিতেন, বলতেন, স্বপ্ন দেখেছিস, তাহলে লড়াই করতেই হবে। স্কুলের ক্রীড়া শিক্ষক বিপ্লব স্যার একদিন তার দৌড় দেখে অবাক হলেন। তিনি বললেন, তোমার গতি খুব ভালো। নিয়মিত অনুশীলন করলে তুমি অনেক দূর যেতে পারবে। এরপর থেকে আরিফ আরও কঠোর অনুশীলন শুরু করল। ভোরে দৌড়, বিকেলে ব্যায়াম। খাবারের অভাব ছিল, তবু সে হাল ছাড়েনি। একদিন জেলা পর্যায়ের দৌড় প্রতিযোগিতার খবর এল। স্কুল থেকে আরিফকে পাঠানো হল। শহরের বড় মাঠ দেখে সে একটু ভয় পেল। চারদিকে এত মানুষ, এত প্রতিযোগী। দৌড় শুরু হল। প্রথমে সে পিছিয়ে ছিল, কিন্তু শেষ মুহূর্তে সে নিজের গ্রামের কাদামাটির রাস্তার কথা মনে করল। মনে পড়ল ভোরের কুয়াশা, মায়ের কথা, বাবার পরিশ্রম। সে জোরে দৌড়াল। ফল ঘোষণা হল, আরিফ দ্বিতীয় হয়েছে। পুরো রাজাপুখুরি আনন্দে ভরে উঠল। যদিও সে প্রথম হয়নি, তবু এটাই ছিল গ্রামের জন্য বড় সাফল্য। এই সাফল্য তাকে আরও অনুপ্রাণিত করল। সে নিয়মিত প্রশিক্ষণের সুযোগ পেল। গ্রামের মানুষ চাঁদা তুলে তাকে নতুন জুতা কিনে দিল। বছর কয়েক পর আরিফ রাজ্য পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম হল। সংবাদপত্রে তার নাম ছাপা হল। সাংবাদিকরা জিজ্ঞেস করল, তোমার সাফল্যের রহস্য কি? আরিফ হেসে বলল, আমার গ্রামের কাদামাটির পথ। সে কখনো গ্রামকে ভুলে যায়নি। বড় মঞ্চে দাঁড়িয়েও সে বলত, আমি রাজাপুখুরির ছেলে। এখন সে মাঝে মাঝে গ্রামে ফিরে আসে। ছোটদের নিয়ে সকালে দৌড়ায়। বলে, রাস্তা কাদা হলেও স্বপ্ন পরিষ্কার রাখতে হবে। রাজাপুখুরির সেই কাঁচা রাস্তা আজও আছে। বর্ষায় কাদা হয়, শীতে ধুলো উড়ে। কিন্তু এখন সেই রাস্তা দেখে কেউ হাসে না। কারণ সবাই জানে, এই পথ দিয়েই এক কিশোর তার স্বপ্নের দিকে দৌড়েছিল। সূর্য উঠলে রাস্তার ওপর সোনালি আলো পড়ে। মনে হয়, কাদামাটির ভেতর থেকেও সোনার মতো সাফল্য উঠে আসতে পারে। গ্রাম শুধু জমি আর ঘর নয়, গ্রাম হল সাহসের জন্মভূমি। আরিফের গল্প সেই সাহসেরই কথা বলে। রাজাপুখুরির উত্তর পাশে ছিল ঘন এক বাঁশবন। বাতাস এলেই বাঁশগুলো একসাথে দুলে উঠত, যেন তারা নিজেদের মধ্যে কথা বলছে। সেই বাঁশবনের ধারে থাকত তানভীর নামে এক শান্ত স্বভাবের ছেলে। তানভীরের বাবা কাদের আলী ছিলেন বাঁশের কারিগর। তিনি বাঁশ দিয়ে ঝুড়ি, মোড়া, মাছ ধরার ফাঁদ বানাতেন। মা শামিমা বেগম ঘর সামলাতেন। ছোট সংসার, কিন্তু পরিশ্রম আর সততার গল্পে ভরা। তানভীর ছোটবেলা থেকেই বাবার কাজ মন দিয়ে দেখত। বাঁশ কিভাবে চিরে পাতলা ফালি করা হয়, কিভাবে সেগুলো জুড়ে সুন্দর ঝুড়ি বানানো হয়, সব তার খুব ভালো লাগত। তার মনে হতো, এই কাজেও এক ধরনের শিল্প আছে। কিন্তু গ্রামের অনেকেই বলত, এই পুরনো কাজ দিয়ে কি আর সংসার চলে? অনেকে শহরে চলে যাচ্ছিল। তানভীর ভাবত, সত্যিই কি এই কাজের আর মূল্য নেই? স্কুলে তার প্রিয় বিষয় ছিল কারুশিল্প। শিক্ষক মীরা ম্যাডাম তাকে উৎসাহ দিতেন। একদিন তিনি বললেন, তোমাদের গ্রামের বাঁশের কাজ খুব সুন্দর। যদি একটু নতুন ভাবনা যোগ করা যায়, তাহলে এর কদর বাড়বে। কথাটা তানভীরের মনে দাগ কেটে গেল। সে বাবার সঙ্গে বসে নতুন নকশা আঁকতে শুরু করল। ঝুড়ির বদলে সে বানালো ফুলদানির মতো সাজানো পাত্র, ছোট্ট ল্যাম্পশেড, এমনকি বাঁশের কলমদানি। প্রথমে বাবা একটু দ্বিধায় ছিলেন। কিন্তু তানভীর বলল, চেষ্টা না করলে জানব কিভাবে? তারা কয়েকটি নতুন ডিজাইনের জিনিস হাটে নিয়ে গেল। অবাক করার মতো ঘটনা ঘটল। শহর থেকে আসা এক ব্যবসায়ী সেগুলো দেখে খুব পছন্দ করলেন। তিনি অনেকগুলো কিনে নিলেন। বললেন, এগুলো শহরে ভালো দামে বিক্রি হবে। তানভীরের বাবার চোখে আনন্দের জল এসে গেল। তিনি বললেন, আমার ছেলে পুরনো কাজকে নতুন রূপ দিল। এরপর তানভীর আরও মন দিয়ে পড়াশোনা করতে লাগল। পাশাপাশি বাবার কাজেও নতুনত্ব আনতে থাকল। সে ইন্টারনেটে দেখে নতুন ডিজাইন শিখল, স্কুলের প্রদর্শনীতে অংশ নিল। একদিন জেলার কারুশিল্প মেলায় তাদের বাঁশের তৈরি ল্যাম্পশেড প্রথম পুরস্কার পেল। পুরো রাজাপুখুরি গর্বে ভরে উঠল। মানুষ বুঝল, গ্রামের পুরনো কাজও নতুনভাবে উপস্থাপন করলে তার মূল্য বাড়ে।
তানভীর শুধু নিজের পরিবারের কথা ভাবেনি, সে গ্রামের আরও কয়েকজন যুবককে নিয়ে একটি ছোট দল গড়ল। সবাই মিলে বাঁশের কাজ শেখাতে শুরু করল। ধীরে ধীরে রাজাপুখুরীর বাঁশের জিনিস শহরের দোকানেও বিক্রি হতে লাগল। এক সন্ধ্যায় তানভীর বাঁশবনের মাঝে দাঁড়িয়েছিল। বাতাসে বাঁশগুলো দুলছে। সে মনে মনে ভাবল, এই বাঁশবনই আমাকে পথ দেখিয়েছে। বাবা পাশে এসে বললেন, বাঁশ যেমন নমনীয়, তেমনি শক্ত। তুইও তেমনই হয়েছিস। এখন রাজাপুখুরীর বাঁশবন শুধু বাতাসে ফিসফিস করে না, সাফল্যের গল্পও বলে। গ্রামের মানুষ বুঝেছে, নিজেদের শেকড় ভুলে না গিয়ে নতুন স্বপ্ন দেখা যায়। চাঁদের আলোয় বাঁশবনের ছায়া লম্বা হয়ে পড়ে। তানভীর জানে, তার পথ এখনও দীর্ঘ। কিন্তু সে ভয় পায় না, কারণ সে শিখেছে, পুরনো মাটিতেই নতুন ভবিষ্যৎ গড়া যায়। রাজাপুখুরীর বাঁশবনের ফিসফিসানি আজও শোনা যায়, যেন বলছে, স্বপ্ন দেখো, বদলে দাও, কিন্তু শেকড় ভুলে যেও না।